কাপড় চোপড় এসে ছাড়লাম, এবার খাবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। কে বলবে সকাল 7টা বাজে? রোদ যেন ঠিকরে পড়ছে। আর এই পর্তুলিকাটা হচ্ছে গত বছরের গাছ, মানে কেটে চেটে ছোটো করে রেখে দিয়েছিলাম। গত বছরের গাছ বলে পাতার বাহার নেই, কিন্তু ফুল প্রচুর ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এটা হচ্ছে নতুন গাছ, কাটিং করে বসিয়েছিলাম। এই দেখো একটা ডালে দেখো দুজনে ফুটেছে। এই কালারটা সব থেকে ভালো কালার হয়েছে, সব থেকে এত সুন্দর লাগছে, মানে ডিপ পিঙ্কের মাঝে হলুদের একটু ছোঁয়া, এত সুন্দর লাগছে দেখতে। তবে পুরো ভর্তি হয়ে যাবে গাছটা যখন, তখন আরও সুন্দর লাগবে। এরকমভাবে যখন সব জায়গাগুলো ভর্তি হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। আর এই হলুদটা গত বছর ছিল বাসন্তী, এই বছর ক্যারেক্টার চেঞ্জ করেছে। মানে ওই গাছে ছিল, গত বছর ছিল বাসন্তী, এই বছর হয়েছে হলুদ। আজকে বাইরে বেরোতে একটু দেরি হয়ে গেল, ভোরবেলা একটুখানি পায়চারি করে পালায়, কিন্তু আজকে বাইরে বেরোতে দেরি হয়ে গেল, এত রোদ থাকা যাচ্ছে না। ক্রোসেন্ডা কিন্তু ফুল দিয়েই যাচ্ছে, আর ভিতরে যে ক্রোসেন্ডাটা রেখেছি ওটাতে কুঁড়ি আসছে। আর এইখানেও একটা সাদা পর্তুলিকা রেখেছি, আর এই দেখো এখনও কিন্তু পিটুনিয়া ফুল দিচ্ছে গো, এইখানটাও ভর্তি হয়ে যাচ্ছে। তবে হলুদটা আগে ফুটে গেছে, হলুদটা কেননা গত বছরের গাছ ছিল, হলুদটা আগে ফুটে গেছে, নতুন যেগুলো বসিয়েছি ওগুলোও ফুটবে। আর থাকা যাচ্ছে না বাইরে, এইবার বিদায় নেই। আর হলুদ আর পিঙ্কের সঙ্গে দেখো কম্বিনেশান কত সুন্দর লাগে। এইখানে সেরকমভাবেই বসেছি, হলুদ আর পিঙ্ক পুরো ভর্তি হয়ে যাবে। টবের গাছগুলো মোটামুটি মাথা চারা দিয়ে উঠেছে, তবে ফুল ফুটতে একটু দেরি আছে। এটা হচ্ছে গত বছরের গাছ, গত বছরের গাছ বলছি না, পাতা কম ডালপালা বেশি, ফুলও অনেক বেশি। আজকে গোলাপ বেশ কতগুলো যোগ করেছি, আর টগর আছে, আর তোমার গন্ধরাজ তো আছেই। চলো এইবার অনেক এইটাকে চেঞ্জ করতে হবে, এই ফুলটা হলুদ হয়ে গেছে, কিছুক্ষণ পর ওটাকে তুলে ফেলতে হবে, না হলে এই একটা হলুদের জন্যে পুরো ব্রাঞ্চটাই কেমন লাগছে জানো। চলো, বাড়ি ঠিক করতে করতে বুড়ো হয়ে যাব, বাড়ির লোকগুলো ঠিক হবে না। কতবার বললাম এই বালতিগুলো যেন এখানে না থাকে, বালতিগুলো কাজ হচ্ছিল, মানে রঙের কাজ হচ্ছিল, সেখান থেকে বালতিগুলো চলে এসেছে। বালতিগুলো আর স্টোর রুমে নিয়ে গিয়ে, আমার একটা পাশে বড় স্টোর রুম আছে, ওইখানে আর ঢুকলো না। ঠিক তুলসী, মানে এত ভালো লাগে তুলসী গাছের পাশে জিনিসগুলো রাখতে, তুলসী গাছের ওখান থেকে সরালাম। আজকে উঠতেও একটু বেলা হয়ে গেছে, অন্য দিনের তুলনায় বেশ একটু বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেলে কাজের ওপর কাজ চেপে যায়, তখন এবার ছোট ছোট। আজকে অনেক কটা কাজ সময়ের মধ্যে সারতে হবে, রান্নাবান্না আছে, অনেকগুলো কাজ, কোনটার পর কোনটা করবো ভেবে পাচ্ছি না। এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে শ্রাবণী তোমাদের এই সিলিন্ডারটা কি বাইরেই থাকে? সিলিন্ডারটা সে মানে এর আগে যখন এইখানটা আমি দেখিয়েছিলাম, সিলিন্ডারটা বলতে কি, একটা হচ্ছে বাড়ির মানে ঘরের সিলিন্ডার ঘরের জন্য, আর একটা হচ্ছে প্রভুর বিজনেসের জন্য। ওইটা বিজনেসের জন্য যেটা, সেটা বাইরেই থাকে। সেটা ওই যে গ্যাস দিয়ে যায়, মানে ওকে বলতে হয় না, ও ওখান থেকেই নিয়ে চলে যায়, আবার ওখানেই ভর্তি সিলিন্ডারটা দিয়ে যায়, আবার ওখান থেকেই প্রভুর যে মানে লেবাররা আছে ওখান থেকে ওরা নিয়ে চলে যায়। তবে ফাঁকাটাই বেশি থাকে, যখন ভর্তি থাকে তখন ভিতরে মানে ওই যে বাইরে যে স্টোর রুম আছে ওর ভিতরে রেখে দিয়ে চলে যায়। যেদিন উঠতে বেলা হয়ে গেছে সেই দিনই দেখবে মানে কাজও তোমার চোখের সামনে নাচছে।
যে এটা করি আবার ওটা করি, এটা হলো না ওটা হলো না। আজকে ওই দিকে ছাদটা ঝাঁট দিয়েছি, ওই দিকে ছাদটা ঝাঁট দিতে একটু বেশি সময় লাগে। আর এদিকে ফল প্রসাদগুলো রেখে দিয়েছি, বৌদি খায় আমি খাই, মানে ঠাকুরের ফল প্রসাদ বৌদিরটা বৌদিকে দিয়ে দিয়েছি, আমারটা এখানে রেখে দিয়েছি। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছে, শ্রাবণী তোমার যে পেটে আলসার আছে তোমার কষ্ট হয় না? কষ্ট বলতে কি, মানে যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন যন্ত্রণাটা হয়। মানে বাড়াবাড়ি বলতে কি, খুব অত্যাচার হয়ে গেল, হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক হলো না, এরকমভাবে যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন মাঝে মাঝে পেন হয়, পেটে যন্ত্রণা হয়। তবে তীব্র যন্ত্রণাটা নয়, ওই মিস করে একটা যন্ত্রণা হয়। আর ইদানিং কী হয়েছে বলো তো, একটা সার্টেন টাইমের পরই কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হয় আর পেটটার মধ্যে কেমন করে। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে এমনটা কেন হচ্ছে। বলছে আপনার যে আলসারটা আছে, আর পেটে আলসার কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভালো হয় না, তোমার খাওয়া দাওয়া কন্ট্রোলে থাকলে। আর সব থেকে বড় কথা কী বলো তো, পেট খালি রাখা যায় না। পেট খালি শুধু পেটে আলসার থাকলেই নয়, পেট খালিটা কারোরই রাখা উচিত নয়। যত আর্লি পারা যায় ব্রেকফাস্টটা করে নেওয়া দরকার। কিন্তু আমরা সেইখানে গিয়ে গন্ডগোল করি, এবং তার ফলস্বরূপ যে কত রকমের রোগ দাঁড়ায় এটা বলে বোঝানো যাবে না। একটা নির্দিষ্ট সময়ের পরেই শরীরের মধ্যে অস্বস্তি আর পেটের মধ্যে কেমন হয় তখনই বুঝতে পারি আমার মানে খিদে পেয়ে গেছে, আবার খেলে ঠিক হয়ে যায়। আর প্রভু কালকে নিয়ে এসেছে বাজার ঝিঙে আর পটল। আমি বললাম তুমি ঢ্যাঁড়স একটু নিয়ে আসতে পারতে, যা নিয়ে এসেছি তাই খাও, ঢ্যাঁড়স কিনে খেতে হবে না, ঢ্যাঁড়সে প্রচুর ওষুধ দেয়। ঢ্যাঁড়স গাছ বসিয়ে দিয়েছি, দুদিন পর ঢ্যাঁড়স হয়ে যাবে, তখন দেখবো গাছেই পেকে যাচ্ছে, তুলে খাচ্ছ না। এটা অবশ্য ঠিক, আমাদের ঢ্যাঁড়স গাছ মোটামুটি দাঁড়িয়ে গেছে, ফুল এসে গেছে, দুদিন পরই আমরা ঢ্যাঁড়স পেয়ে যাব গাছ থেকে। যতটুকু অর্গানিকভাবে করা যায় ততটুকুই ভালো, তারপরে যা হবে তাই হবে, যে হোক আর দেখা যায়গা। এখানে কেটে কুটে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছে। আজকে হচ্ছে নিরামিষ আর ঝিঙে আলু পোস্ত। আমি যখন টাটকা ঝিঙে নিয়ে এসেছে, ঝিঙে পটল আর মূলো আছে দেখলাম, আর কাঁচা লঙ্কাটা সরিয়ে রেখে দিয়েছে। কারণ কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, বললাম হ্যাঁ আমি কাঁচা লঙ্কাটা সরিয়ে রেখে দিয়েছি। ওই যে বলি মাঝে মাঝে একটুখানি শাশুড়ি পন্না গিন্নি পন্না করে, এটাই হয় আর কি, সব বাড়িতেই আছে। সেদিনকে না কমেন্টগুলো আমিও পড়েছি তোমাদের, জানো যে আমাদের বাড়িতেও আছে, কেউ বলেছে সব শেয়ারে ডাক, হ্যাঁ, কেউ বলছে আমি ভাবতাম মধ্যে আমার বাড়িতেই এক পিস আছে, সবই পড়া আছে। আমারও খুব হাসি পাচ্ছিল, তাহলে সমব্যথী আমরা, তাই বলো। আর এদিকে আলুটাকে একটুখানি, পটলটাকে ভেজে নিলাম, তারপরে আলুটাকে ভেজে নিয়ে সিটি দিতে দিয়েছি। আর ঝিঙের সঙ্গে একবারে দিইনি, ঝিঙেটা ওই পটলের আলুতেই দিয়েছি। আর এখানে চিমড়ে মারা কতগুলো গাজর নিয়ে এসেছে, আমি করবো গাজরের হালুয়া। পরশু থেকেই কুচুম বলছে এবারে কিন্তু গাজরের হালুয়া করলে না, শীতকালে গাজরের হালুয়া করলে। আমি সত্যি তো গাজরের হালুয়াটাতে এবারে হয়নি। আলাম আচ্ছা ঠিক আছে। ওকে জিজ্ঞাসা করলাম গাজর পাওয়া যাবে, বলছে সব পাওয়া যায়, এখন আর কি পাওয়া যায় না, তবে এটা তুমি স্টোরের পাবে, টাটকা পাবে না, স্টোরের পাবে। আমি যাই হোক, ছেলেটা যখন খেতে চাইছে তখন একটুখানি নিয়ে আসো। এই চিমড়ে মরা কতগুলো নিয়ে এসেছে, তারপরে আবার বকাঝকা করতে আবার কতগুলো দেখলাম বড় বড় ফ্রেশ নিয়ে এসেছে। আর এই দেখো, এইভাবে গাজরটাকে ধরেছিলাম, লম্বাভাবে ধরলে গাজরটা দেখেছো লম্বাভাবে হয়, এতে গাজরের হালুয়াটা মানে খেতে ভালো হয়। ওই একদম একটা ঘ্যাট পেকে মন্ড তৈরি হয়ে যায় না, বেশ ভালো হয়। ওদিকেও মানে করছি, তোমাদের বললাম না আজকে অনেকগুলো কাজ আছে, উটকো কাজ। আবার করে রান্না করেছে, রান্না করছি। এরকম পোস্ত হয়ে গেছে। ঝিঙে পড়লে পোস্ত একটু বেশি লাগে আলু পোস্তর থেকে। আর এদিকে ভাতটাও ঢালা হয়ে গেছে, ভাতের চাল চেঞ্জ করে নিয়ে এসেছে। চালটা তুলনামূলক আগের থেকে ভালো। আগে যেরকম একটু কেয়ারলেস হয়ে গেলেই ভাতটা একদম কি বলবো কেক হয়ে যাচ্ছিলো, মন্ড তৈরি হয়ে যাচ্ছিলো, সেইখান থেকে একটুখানি নিষ্কৃতি পেয়েছি। ভাত হাঁড়ি থেকে ভাত ঢেলে নিলাম, হাঁড়ি সরিয়ে রাখবো। আর আজকে করছি কড়াইয়ের ডাল, আলু পোস্ত কড়াইয়ের ডাল। তোমার হচ্ছে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, কুচুমও তো ভালোবাসে। কুচুম ভাত খেতে ভালোবাসে না, কিন্তু যেদিনকে কড়াইয়ের ডাল আর আলু পোস্ত আলু ভাজা হবে সেদিনকে বেটা খুব তৃপ্তি করে খায়। আর যে আলু পোস্ত হয়ে গেছে, আলু পোস্ত আজকে একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তোমরা হয়তো বলো হ্যাঁ পেটে আলসা শুকনো লঙ্কা খাবে না, আলু পোস্ত তো লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর পটল ভাজা করেছি, আর তোমার আলু ভাজা করেছি। তবে হ্যাঁ, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি আলু পোস্ততে। আর এইটা ছোটোটা হচ্ছে কুচুমের, আর এইগুলো হচ্ছে আমাদের। দই আনিয়েছি, একটা টক দই, একটা মিষ্টি দই। এখন এলাম, দেখো ভাগ্যিস সকাল সকাল রান্না করে নিয়েছি। আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি। একজনকার খুব শরীর খারাপ, তাকে দেখতে গেছিলাম, নিয়ে যাইনি, তোমাদের সঙ্গে করে নিয়ে যাইনি, কেননা
একটা অস্বস্তি হবে। যদি নিজেদের হতো, নিজেদের কেউ হতো, তাহলে অবশ্যই নিয়ে যেতাম, সেখানে সংকোচ কিছু ছিল না। কিন্তু এখানে ঠিক আমি নিয়ে গেলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। একজন অসুস্থ ছিল, তা বুকে সর্দি বসে গেছিলো, মানে আর এসির হাওয়া খেয়েছে বলছে, তারপর আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে গরম থেকে এসে, মানে পাঁচে পুচে শরীরটা খারাপ হয়েছে, মানে সর্দি বসে গেছিলো। গতকাল প্রভু বললো যে একবার দেখে আসবে। গতকাল হসপিটালাইজ করতে হয়েছিল, অক্সিজেন দিতে হয়েছিল, এত শ্বাসকষ্ট হচ্ছিল। দিয়ে এলাম, দেখে এলাম, এখন ভালো আছে। সকালবেলা ছেড়ে দিয়েছে, মানে লোকাল হসপিটালে নিয়ে গেছিলো। নিয়ে গিয়ে মানে দেখেছে, ডাক্তারবাবু বলেছে যে দেখি যদি না হয় তাহলে অন্য জায়গায় পাঠানো হবে। মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। জব করে গিয়ে দেখে এলাম, দেখে এসে খিদে পেয়ে গেছে, এসেই খেয়ে নিয়েছি। সেই সকালবেলা একটুখানি খেয়েছি, হ্যাঁ, তারপর আর কিছু খাওয়া হয়নি। তারপরে টুকটাক কিছু খাওয়া হয়নি। কাপড় চোপড় এসে ছাড়লাম, এবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। অন্যদিন ওই সেই সকালবেলায় খেয়েছি, তোমাদেরকে দেখালাম, সেই সকালবেলায় খেয়েছি, তারপর আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, একটু খেতে হবে, খিদে পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। দেখো মেঘ করে এসেছে, দেখেছো? দেখো পুরো মেঘ করে গেছে একদম। আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, একদম পুরো মেঘ করে গেছে, বুঝছো? পুরো মেঘলা করে গেছে, দেখো বৃষ্টিও পড়েছে। কুমড় রেখেছিল অন্য দিনের তুলনায়, আর কুমড় নয়, তোমার রোদ চড়া দিয়েছিল মারাত্মক সকাল থেকে। এত সকালবেলা উঠেই মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, রুটি হয়ে গেছে। আজকে আর হনুমানজি মন্দিরে যাওয়া হলো না, রুটি হয়ে গেছে। কুমড়ো কুটে নিয়েছি, দিনের বেলাকার একটুখানি ঝিঙালু পোস্ত আছে অল্প, ওই দিয়ে হবে না, মানে একটা কুমড়ো কুটি। আমাদের যে কুমড়ো গাছটা হয়েছে না, ওরই কুমড়ো, ওই গাছটারই কুমড়ো, ভীষণ সুন্দর জানো। যে কোনো কুমড়ো কাটতে গেলে দেখবে করাত করে একটা আওয়াজ হয়। আমার ঠাকুমা বলতো খুব সুন্দর ওই কুমড়োগুলো হয়, খুব ভালো। কুমড়ো কাটা হয়ে গেছে। আর ওদের দেখলে গাজর ছুলে রেখে দিয়েছি। আর এই 3টে সরু সরু আঙুরের মতো লিকলিকি গাজর ভাই, ও কাটতে গেলে হাত কেটে ফেলবো। হ্যাঁ, ওইগুলো দিইনি, এই দিয়ে হবে। আর দুধ রেখে দিয়েছি, 2-3 দিনকার দুধ রাখা আছে ফ্রিজে, ওই দিয়ে চাপাবো। কিন্তু রাতও হয়ে গেল, একটু কাজবাজগুলো করতে গেলাম। আজকে তো হনুমানজির মন্দিরে যাওয়াই হলো না। কুমড়ো তরকারিটা চাপিয়ে দিই একদিকে, আর একদিকে গাজরের হালুয়া চাপিয়ে দিই। একদম সিম্পলভাবে করবো, সিম্পল। দুটো কড়া নিয়ে নিয়েছি, ভাবছি একবার স্টিলেরটাতে বসাবো না এটাতে বসাবো। এইটাতেই বসাই। স্টিলেরটাতে বসালে কী হবে, দুধ তো যদি সামান্য একটু তলার লেগে যায়, ধরে যায়, তাহলে বা জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে। আর এই দুধটা প্রায় 1 কেজি দুধ আমি 500 করে রেখে দিয়েছি, 500রও কম করে ফেলেছি। মানে এটা কিন্তু 1 কেজি দুধ ছিল, একদম ঘন করে জাল দিয়ে দিয়ে কদিন যেগুলো কুচুম খেত না সেইগুলো জমিয়ে রেখেছি 2-3 দিনকার। আর এটা হচ্ছে আজকের দুধ। আজকে একটু বেশি দুধ নেওয়া ছিল। ঘোষদাকে সেদিনকে একটু অভিমান করে বলেছি, ঘোষদা এতদিন ধরে আপনার কাছে দুধ নিচ্ছি, কোনো দিন কারোর কাছে দুধ নিইনি, তা আপনি একটু দুধটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। ও তো জানো, হ্যাঁ তোমাদের ভালো দিই, কিন্তু বলার পর থেকে দেখছি দুধটা বেশ ভালোই দিচ্ছে, ঘন দিচ্ছে। আমি একটু দই পাতবো ভাবছি, দই পাতবো, কিন্তু দুধটা আমাদেরকে বাড়াতে হবে। তবে এই মাসটা যাক, সামনের মাস থেকে দই পাতবো, দুধটা না বাড়ালে হবে না। আর এই দেখো দিয়েছি কতগুলো কাজু কুচি, 3টে দিলাম এলাচ গুঁড়িয়েও দেওয়া যায়, তা না করে এলাচ গুঁড়োলে আবার খুব এলাচের ফ্লেভারটা এসে গেলে বাড়ির লোক আবার গজগজ করে। এই দেখো অনেকে এরকমভাবে করে না, মানে কি বলবো, গাজরটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে করে। আমি কিন্তু বেশিরভাগ সময় এই রকমভাবেই করি। দুধটা ঘন হয়ে যাবার পর, মানে ঘন করে নিয়ে তারপরে গাজরটাকে দিয়ে দিই, মানে ঘিয়েতে ভাজি না। আর হয়ে যাবার শেষে তখন 1/2 চামচ একটু ভালো ঘি দিয়ে দিই, আর সামান্য 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিই। আমি ভাজি না এটা, এরকম মানে ভেজেও করিনি যে তা নয়, কিন্তু আমি বেশিরভাগই এইরকমভাবেই করি, তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা থাকে না, আর খেতেও খারাপ হয় না। তবে দেখো একটা জিনিস কি, তুমি পায়েস করো, গাজরের হালুয়াই করো, যাই করো না কেন, তোমার স্কিলের ওপর নির্ভর করছে তুমি কেমন রান্না করো, সেটার ওপর নির্ভর করছে দুধের কোয়ালিটি কেমন হবে। পায়েস আর তোমার এই ক্ষীরই বলো, পায়েসই বলো, যাই বলো, দুধের কোয়ালিটির ওপর নির্ভর করবে
তোমার জিনিসটা কেমন হবে। দুধ যত ঘন হবে, দুধের কোয়ালিটি ভালো হবে, তত জিনিসটা খেতে ভালো হবে। এতে বাহাদুরি কিছু নেই, যে বিশাল ব্যাপার বাহাদুরি কিছু নেই। এতে তোমার যত ভালো ভালো জিনিস পড়বে ততই ভালো হবে। 10-15 মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মানে গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম একটু মাখা সন্দেশ। খোয়া ক্ষীরও দেওয়া যায়, খোয়া ক্ষীর আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, চুঁচড়োয় গেলে হয়তো পাওয়া যেত। আমি ওই মাখা সন্দেশে দিই। আর যদি আরেকটু থিকনেসের দরকার পড়ে তাহলে 1 চামচ 1.5 চামচ একটুখানি চালের গুঁড়ো দিলেও কিন্তু থিকনেসটা চলে আসে। ব্যাস মোটামুটি হয়ে এসেছে। একটুখানি লো করে আবার একটুখানি রেখে দেবো, কেন দুধটা এখন একটু গা মাখা হবে। হাতির মাথা আসবে না, হাত না দিলে মিষ্টি আসবে না। জীবনটা টক বানিয়ে রেখে দিল। টক মিষ্টি ঝাল তিনটে নিয়ে চলতে হবে। ঝালটা টকটা বেশি হয়ে গেলে কি হয় বলো তো, ব্যালেন্স থাকে না কিছু, বুঝলে। আবার ধরিয়ে ফেলো না জানো, আমি হাত দিচ্ছি না কিন্তু। আর এই দেখো এখানে আলু পোস্তটা একটুখানি আছে, গরম করে নেব। আর আজকে রুটি অনেক কটা করে ফেলেছি, কি অন্যমনস্ক হবে। আর দেখো কত রুটি করে ফেলেছি আজকে। হ্যাঁ, আর এদিকে কুমড়োর তরকারি হচ্ছে। এইটাকে আমার ঠাকুমা কি বলতে বলো তো, আঁকার ওপর আলপনা দেওয়া। একজন এঁকেই গেছে, তারপরে আর একজন এসে আলপনা দিয়ে বলছে দেখো আমি কত সুন্দর আলপনা দিয়েছি। যাকে নাড়া শখ হয়েছে একটুখানি নাড়ু। আর কিশমিশ ছিল, কিন্তু কিশমিশ আমি দিইনি, কুচুম পাড়াটা আবার কিশমিশ খুব একটা ভালোবাসে না। ভিডিওটা শেষ করতে আজকে হয়ে গেল। গতকাল এত কাজের প্রেশার ছিল, ধারণা আরও বাইরে। গতকাল দেখলে তো একজনকে দেখতে গেছিলাম, তাকে দেখা হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগেনি, তাকে দেখা হয়ে গেল। বললাম যখন সময়ের মধ্যে দেখা হয়ে গেল তাহলে আর একটা কাজ করে নি। ওই কাজটা তোমার ওই জায়গাটা থেকে ওই 4-4.5 কিলোমিটার দূরত্বে। আর দুপুরবেলায় খুব একটা টোটো অটো আমাদের এখানে থাকে না। তারপরে দেখলাম একটা অটো আসছে। হ্যাঁ, অটোওয়ালাটাকে দেখেই ভাবলাম যে এখানকার তো অটোওয়ালা নয়। অটোওয়ালা আর টোটোওয়ালাদের দেখবে মানে থাকতে থাকতে একটা পরিচিত হয়ে যায় এবং একটা সুসম্পর্কও তৈরি হয়ে যায়। এখানকার তো অটোওয়ালা নয়। দাদা নিয়ে যাবেন? বলছে হ্যাঁ বসুন। বসলাম। তারপরে এইবার যেতে যেতেই একটুখানি যাওয়ার পরই একজন, মানে 3 জন বসেছি, পিছনে 3 জন বসেছি। তার মধ্যে একজন ছিল আমার মায়ের থেকেও একটু বয়স বেশি। বলছি বাবা আমার কাছে কিন্তু 500 টাকা আছে, খুচরো নেই। টোটোটাকে দাঁড় করালো, দাঁড় করে পিছন দিকে তাকিয়ে বলছে টোটোয় চেপেছেন, খুচরো নেই, 500 টাকা খুচরো, আপনার 30 টাকা ভাড়া, আমি 500 টাকা খুচরো পাবো কোথায়? আপনাকে টোটো চাপতে হবে না, অটো চাপতে হবে না, আপনি নামুন তো, নামুন। আমি অবাক হয়ে যাচ্ছি, মা এই ভোর দুপুরবেলায় মানুষটাকে নামিয়ে দিচ্ছে। তখন বলছে 500 টাকা খুচরো আমি দিতে পারবো না, মগের মূল্য পেয়ে গেছে, নামুন তো, নামুন নামুন, অন্য টোটো অটোয় যাবেন, অনেক টোটো অটো আসছে, অন্য টোটো অটোয় যাবেন। আমি বাবা এই কীরকম ধরনের অভদ্রতা। আমি তখন একই সঙ্গে বলে ফেলাম। আর ওই আরেকজন ছিলেন ভদ্রমহিলা, আমারই বয়সী হবে, তো উনিও বললেন মানে আমি দিয়ে দিচ্ছি। আমিও বললাম হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। তারপর করতে করতেই উনিই দিয়ে দিলেন, মানে অটো ভাড়াটা উনিই দিয়ে দিলেন। তখন ওই ভদ্রমহিলা বলছে যে নেবে কিন্তু মিষ্টির দোকান থেকে খুচরো করে দিয়ে দেবো মা তোমায়। বলছে হ্যাঁ আপনি দিয়ে দেবেন, আপনি বসুন, আপনার ভাড়াটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। দিয়ে আমার না তখন দেখি অটোওয়ালাটার উপর রাগ ধরছে। বলছি কী অভদ্রতা। আমি এইবার ভাবো আমি যখন নামবো তখন আমি যথারীতি 15 টাকা ওইখানকার ভাড়া জানা আছে, 15 টাকা ভাড়া দিয়েছি। আমাদেরকে তাকিয়ে বলছে 15 টাকা ভাড়া নয়, 25 টাকা ভাড়া। সে মানে বলার ভাবভঙ্গিটা এত অসভ্যতামি লাগলো, মানে ভাবভঙ্গিটা। বলছে 15 টাকা ভাড়া নয়, 25 টাকা ভাড়া। আমি মানে আমরা তো রেগুলার আসছি, এখানে 15 টাকাই ভাড়া। তখন বলছে কি পেয়েছেন বলুন তো, কেউ 500 টাকা নিয়ে উঠছে, আপনি 25 টাকার জায়গায় 15 টাকা দিচ্ছেন। হ্যাঁ একই অসভ্যতামি, আমাকে বলছে একই অসভ্যতামি। বললাম দেখুন মুখ সামলে কথা বলবেন, আপনি উল্টোপাল্টা কথা বলবেন আর সবাই শুনবে তা তো মানে নয়। যথারীতি আপনাকে ভাড়া দিয়ে সবাই চাপছে, আর আপনি তো এটা তো আপনার বিজনেস, সুতরাং আপনার একটু পোলাইট হওয়ার দরকার। আর এখানে 15 টাকাই ভাড়া, আপনাকে আমি 15 টাকাই দেব। এইবার যদি আপনার একটু দরকার থাকে বেশি, আপনি
নম্রভাবে বলুন আমার টাকার দরকার আছে, আপনাকে 25 টাকা কেন আমি 50 টাকা দিতে রাজি আছি, কিন্তু এইখানকার ভাড়া 15 টাকায় 15 টাকার 1 পয়সা বেশি আপনাকে দেব না। দেখো এমন একটা জায়গা না, ডিফেন্স করতেই হয়, না হলে নিজেকে পরে ছোট লাগে। যে এতগুলো কথা বললে আমি চুপচাপ শুনে চলে এলাম, রাগটা তো আমার ছিলই, ভদ্রমহিলাকেরভাবে নামিয়ে দেবো, নাবুন তো চাপতে হবে না, নাবুন, ঠিক এইরকমভাবে মানে আলাম 1 পয়সাও আপনাকে দেবো না, আপনি যা করবেন করুন। তখন বলছে এটা কিন্তু আপনি উচিত করছেন না। আমি বলছি হ্যাঁ আমি ভাবলাম অনুচিত করছি, আপনি কি করবেন, তার জন্য আপনি কি করবেন, থানায় নিয়ে যাবেন, চলুন। বলতে 15 টাকা আমি 1 পয়সা আপনাকে দেবো না, জানতো 1 পয়সাও দেবো না আপনাকে। যা আপনি দাঁড়ান, টোটো অটো এখানে থেকে যাবে তো, তাদের জিজ্ঞাসা করবেন ভাড়া কতটা, তারা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, তারা 15 টাকাই ভাড়া বলবে, আর 1টা পয়সাও আপনাকে দেবো না আমি। ভাবো মানে কি বলবো, এমন অসভ্যতামি, এমন অসভ্য অটো চালক আমি জীবনে কোনোদিন দেখিনি। তারপরে 15 টাকাই দিলাম, 15 টাকায় আমি 1 পয়সা আপনাকে দেবো না বেশি। হ্যাঁ, আপনার যদি দরকার থাকে আপনি বলুন আমার দরকার আছে, প্রয়োজন আছে, দিদি দেবেন, আমি নিশ্চয়ই দেব। এই হয়েছে ব্যাপার, বুঝলে। কালকে আমার না হাসিও পাচ্ছে, রাগও ধরছে। তাহলে তোমাদের কত কথা শেয়ার করে ফেলি, যা হয় সব কিছু শেয়ার করে ফেলি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি।